চিলড্রেন, আজকে আমরা পড়ব বাংলায় আমাদের হাফ ইয়ারলি সিলেবাসের যে কতটুকু হয়েছে না হয়েছে সেই সম্পর্কে। তার আগে একটু বলে দিই, তোমাদের ফার্স্ট ডিউটিতে যা যা ছিল তার কিন্তু কিছুটা হাফ ইয়ারলি সিলেবাসেও আছে। আজকে তোমরা আজকে না গতকাল তোমরা যে একটা ভিডিও পেয়েছিলে, মানে আফটার ফার্স্ট ডিউটি আমি তোমাদের মন্বন্তর বলে একটা গল্পের ভিডিওটা কিন্তু পাঠিয়েছিলাম, যে গল্পটা তোমাদের অনেক দিন আগে পড়া হয়েছে, সেই জন্য গল্পটা আরেকবার পড়ার জন্য মন্বন্তরের ভিডিও পাঠিয়েছিলাম। আজকে আমি একটু দেখে নিই তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসের কী কী পড়া হয়েছে এবং আমাদের এর পরেও কি কি পড়তে হবে। তাহলে চলো শুরু করি। একটু দেখে নিই হাফ ইয়ারলি সিলেবাসে আমাদের কি কি আছে। হাফ ইয়ারলি সিলেবাসে প্রথমত তোমাদের আছে যেটা, সেটা দুটো গদ্য আছে আর দুটো পদ্য আছে। কি গদ্য আছে? একটা হচ্ছে শ্রমের মূল্য আর দ্বিতীয় হচ্ছে মন্বন্তর। এই শ্রমের মূল্য এটি কিন্তু তোমাদের ফার্স্ট ডিউটিতেও ছিল। তাহলে শ্রমের মূল্য এবং মন্বন্তর এই দুটো গল্প আমাদের আছে এবং এই দুটো গল্পই কিন্তু আমাদের উইথ কোয়েশ্চেন অ্যান্সার পড়া হয়ে গেছে। এরপর আমাদের দুটো পদ্য আছে, এক হচ্ছে বৃষ্টি, দ্বিতীয় হচ্ছে নন্দলাল। বৃষ্টি এবং নন্দলাল এই দুটো পদ্যও কিন্তু তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে এবং আমার মনে হয় খুব ভালোভাবেই পড়া হয়েছে, প্রশ্নের উত্তর সহকারে। নন্দলাল থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তর পাঠিয়ে দিয়েছি, পোস্টেও দিয়ে দিয়েছি, বৃষ্টির থেকেও পাঠিয়ে দিয়েছি। সুতরাং হাফ ইয়ারলির যে তোমাদের দুটো গল্প এবং দুটো কবিতা আছে, সেই কটা চারটেই কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাব আমাদের কী কী ব্যাকরণ বা গ্রামারের পোর্শন কী কী আছে সেটা জানার। গ্রামারের পোর্শনে প্রথমেই যেটা দেখছি যে ব্যঞ্জন সন্ধি আছে। ব্যঞ্জন সন্ধি তোমাদের ফার্স্ট ডিউটিতেও ছিল। আশা করছি ব্যঞ্জন সন্ধিটা তোমাদের খুব ভালোভাবে পড়া হয়ে গেছে, নতুন করে আর কিছু পড়ানোর নেই। পরবর্তীকালে আমি যখন রিভিশন করাবো হাফ ইয়ারলি, তখন ব্যঞ্জন সন্ধি আবার তোমাদেরকে রিভিশন করাবো। তাহলে গ্রামারে আমাদের প্রথমত আছে ব্যঞ্জন সন্ধি, তারপর আছে নত্য ও সত্যবিধি। এই নত্য এবং সত্যবিধি কিন্তু তোমাদের ফার্স্ট ডিউটিতেও ছিল, সুতরাং নত্য ও সত্যবিধি তোমাদের পড়া হয়ে গেছে। এরপর হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দও ফার্স্ট ডিউটিতে ছিল, বিপরীত শব্দও পড়া হয়ে গেছে এবং আমি বিপরীত শব্দ তোমাদের পড়িয়ে দিয়েছি। আর গ্রামারে এরপর যেটা আছে সেটা হচ্ছে বিশেষণের তারতম্য। বিশেষণের তারতম্য তোমাদের কিন্তু পড়ানো হয়ে গেছে, নিশ্চয়ই মনে আছে, বিশেষণের তারতম্য পড়িয়ে দিয়েছি। সুতরাং আমার মনে হচ্ছে আমাদের গ্রামারে আর নতুন করে পড়াবার কিছু নেই। হাফ ইয়ারলির সিলেবাসে গ্রামারে রয়েছে ব্যঞ্জন সন্ধি, নত্য ও সত্যবিধান, বিপরীত শব্দ এবং বিশেষণের তারতম্য। এই সবকটাই কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে। এরপর আমাদের রয়েছে নির্মিতি চ্যাপ্টার বা রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাদের প্রথমে রয়েছে বোধ পরীক্ষণ। এখন দেখো, এই যে বোধ পরীক্ষণ ব্যাপারটা কিন্তু এমনিতে ভিডিও ক্লাসে তো করানো যাবে না, আর বোধ পরীক্ষণ তোমরা মোটামুটিভাবে ক্লাস 1 থেকে করে আসছো, সুতরাং বোধ পরীক্ষণটা তোমরা জানো। আমি চেষ্টা করব তোমাদের জুম ক্লাসে বোধ পরীক্ষণ সম্পর্কে কিছু বলতে বা করাতে। বোধ পরীক্ষণ আর ভিডিও ক্লাসে তো জেনারেলি হয় না, যদি সম্ভব হয় পরের দিকে আমি চেষ্টা করব। এরপর আছে পত্রলিখন। পত্রলিখনও আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, তাও পত্রলিখন আমি তোমাদের আবার ক্লাস নিয়ে বুঝিয়ে দেব। পত্রলিখন কাকে বলে, কিভাবে পত্রলিখন হয়,
বা কী কী প্রকারের পত্রলিখন সবটাই কিন্তু পড়িয়ে দিয়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই ব্যক্তিগত পত্র থেকে শুরু করে তোমাদের টপিকে আছে কিন্তু পত্রলিখনে মেইনলি আছে ব্যক্তিগত পত্র। সেক্ষেত্রে পত্রলিখন কীভাবে হয় সেটাও কিন্তু হয়ে গেছে। তাও আমি তোমাদের পত্রলিখনের ক্লাসটা আরেকবার নেব। এই ছাড়া তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা তোমাদের 3টে আছে। কি এই 3টে অনুচ্ছেদ রচনা তোমাদের হাফ ইয়ারলিতে আছে। প্রথমত আছে তোমার প্রিয় ঋতু, তারপর আছে তোমার দেখা একটা মেলা, এবং তারপর আছে সময়ের মূল্য। তোমার প্রিয় ঋতু, তোমার দেখা একটা মেলা এবং সময়ের মূল্য, এই 3টে অনুচ্ছেদ রচনা তোমাদের আছে। এবার এই 3টে দেখো, প্রথমত হচ্ছে অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ রচনা। এই ধরনের যে রচনার ক্ষেত্রে কিন্তু অ্যাজ সাচ কোনো সিলেবাস হয় না, যে কোনো টপিকে দিয়ে দেওয়া যেতে পারে এবং তোমাদের ইনস্ট্যান্ট বসে সেটা লিখতে হয়। কিন্তু এখানে তোমাদের অর্থাৎ আমাদের সিবিএসসি রুল অনুযায়ী তোমাদের কিছুটা প্রেশার কমানোর জন্য মোটামুটিভাবে সবসময় হাফ ইয়ারলি অ্যানুয়ালিতে 2-3টে আলাদা আলাদা ডিফারেন্ট রচনা বা অনুচ্ছেদ রচনা তোমাদের দেওয়া হয়। সেই হিসেবে তোমাদের এবারকার হাফ ইয়ারলি সিলেবাসে আরেকবার বলে নিই, যদি সামনে পেন পেন্সিল থাকে লিখে নাও, আদারওয়াইজ আমি হাফ ইয়ারলি সিলেবাস তোমাদের পরবর্তী সময়ে 1 দিন বাদে আমি কিন্তু হাফ ইয়ারলি সিলেবাস তোমাদেরকে লিখে পাঠিয়ে দেব। হাফ ইয়ারলি সিলেবাসে তোমাদের 3টে অনুচ্ছেদ রচনা আছে। 1 হচ্ছে তোমার প্রিয় ঋতু, 2 হচ্ছে তোমার দেখা একটা মেলা, এবং 3 হচ্ছে সময়ের মূল্য। আজকে আমরা অনুচ্ছেদ রচনা সম্পর্কে আলোচনা করব। অনুচ্ছেদ রচনা ব্যাপারটা কী এবং কীভাবে এটা লিখতে হয়, কতটা লিখতে হয়, এবং সেই মতোই কিন্তু আজকে ক্লাসে আমরা এই অনুচ্ছেদ রচনা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস, অনুচ্ছেদ রচনা। তাহলে অনুচ্ছেদ রচনা কাকে বলে সেটা সম্পর্কে আগে আমরা জানি। কোনো বিষয়কে সংক্ষিপ্ত অথচ যথাযথভাবে লেখাকেই বলা হয় অনুচ্ছেদ রচনা। অর্থাৎ অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ রচনা, এই ধরনের যে রচনা সেটা সম্পর্কে কিন্তু আমাদের বলতে গেলে বলতে হয় কোনো একটা বিষয়কে খুব যথাযথভাবে, খুব সুন্দরভাবে, অর্থাৎ যথাযথ কিন্তু সংক্ষিপ্তভাবে লেখাকেই আমরা কিন্তু অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ রচনা বলি। একজন বিখ্যাত কবি আছেন, তার নাম অন্নদাশঙ্কর রায়। তিনি একবার বলেছিলেন, প্রবন্ধ বা অনুচ্ছেদ এই যে রচনাগুলি, এগুলো এক ধরনের শিল্প। বড় বড় সাহিত্যিকদের হাতে এই রচনাগুলি কিন্তু রস সৌকর্য লাভ করে। অর্থাৎ তোমরা যদি ভালোভাবে বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্য সম্পর্কে পড়ো, দেখবে প্রত্যেকটি ভাষারই বড় বড় সাহিত্যিক যারা, তারা যেমন একাধারে গল্প, উপন্যাস, কবিতা এসব লিখেছেন, আবার পাশাপাশিভাবে কিন্তু প্রচুর প্রবন্ধ রচনা করেছেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন প্রাবন্ধিক হিসেবে খুবই জনপ্রিয়, এবং তার প্রবন্ধগুলো ভীষণই ভালো ছিল এবং খুব প্রশংসাযোগ্য। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরও বেশ কিছু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু প্রচুর প্রবন্ধ লিখেছিলেন, এবং এই প্রবন্ধ লেখার মাধ্যমেই কিন্তু একজন লেখকের চিন্তাধারার যে কলাকৌশল এবং লেখকের যে
চিন্তাধারার উৎকর্ষতা তার প্রমাণ পাওয়া যায়। সাধারণত অনুচ্ছেদ লেখা বা প্রবন্ধ লেখার কোনো রকম সুনির্দিষ্ট নিয়ম নেই। এসব ব্যাপারে লেখকের পূর্ণ স্বাধীনতা থাকে। তবে বিষয়বস্তুগুলো কিন্তু বিভিন্ন লেখকের ভাষা ও বর্ণনায় বিভিন্ন রূপ ধারণ করে। মোটামুটিভাবে তোমরা একটা জিনিস দেখো, যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের অনুচ্ছেদ বা প্রবন্ধ লিখতে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব। ধরো তোমরা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু প্রত্যেকেরই লেখনীর স্টাইলটা আলাদা হবে। অর্থাৎ এটা তো কোনো প্রশ্নের উত্তর নয় যে যেটা মিস লিখিয়ে দিল সেটাই মুখস্থ করে লেখা না। প্রত্যেকেরই নিজস্ব সুচিন্তিত মতবাদ কিন্তু আমরা পরিলক্ষিত হতে দেখি প্রবন্ধ রচনার ক্ষেত্রে। এবার তোমাদের কিন্তু রয়েছে অনুচ্ছেদ রচনা। অ্যাকচুয়ালি অনুচ্ছেদ রচনা আর প্রবন্ধ রচনার মধ্যে খুব বেশি ফারাক কিছু নেই, মানে লেখার স্টাইলটা মোটামুটি একই, কিন্তু অনুচ্ছেদ ব্যাপারটা একটু আলাদা। আমি অনুচ্ছেদ রচনা সম্পর্কে একটু বলি এবার। অনুচ্ছেদগুলো একটিমাত্র অনুচ্ছেদে কিন্তু, অর্থাৎ একটা প্যারাতে লিখতে হবে। অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কিন্তু তোমরা প্যারা চেঞ্জ করা যাবে না। প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমরা জানি যে মোটামুটিভাবে ভূমিকা এবং বিষয়বস্তু এবং সর্বশেষ উপসংহার 3টে প্যারাতে লিখতে হয়। কিন্তু অনুচ্ছেদ যদি বলি, অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে তথ্যগুলো, অর্থাৎ তোমাদের যেটা তোমরা লিখবে, অ্যাকচুয়ালি এই ধরনের অনুচ্ছেদ রচনা বলো, প্রবন্ধ রচনার বলো, এসব ক্ষেত্রে কিন্তু লেখা খুব সংক্ষিপ্তভাবে করতে হয় এবং সেটি হবে তথ্য এবং তত্ত্ব সমৃদ্ধ লেখা। কোনো রকম অবান্তর কথা হবে না, তথ্য এবং তত্ত্ব, অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেটা দিতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক হবে না। লেখার সময় খেয়াল রাখতে হবে একই লেখা যেন একাধিকবার না হয়, বা একই বিষয় যেন একাধিকবার রিপিট না হয়, এবং একই শব্দ যেন বারবার প্রয়োগ না হয়। তাহলে প্রথমত আমরা কি জানলাম? আমরা যখন অনুচ্ছেদ লেখা, আজকে আমাদের ক্লাস অনুচ্ছেদ লেখা কাকে বলছে? কোনো বিষয়কে সংক্ষিপ্ত অথচ যথাযথভাবে লেখাকে আমরা বলি অনুচ্ছেদ লেখা। কোনো বিষয়কে সংক্ষিপ্ত অথচ যথাযথভাবে লেখাকে আমরা বলি অনুচ্ছেদ লেখা। এবং এই অনুচ্ছেদগুলো, কতগুলো অনুচ্ছেদ মিলিয়ে প্রবন্ধ হয়। এবার যেহেতু আমাদের টপিক হচ্ছে অনুচ্ছেদ, তাহলে অনুচ্ছেদ ব্যাপারটা কি? অনুচ্ছেদ হচ্ছে একটা মাত্র প্যারাতে বা একটা মাত্র অনুচ্ছেদে কোনো একটা বিষয় সম্পর্কে তার ক্রম অনুযায়ী সাজিয়ে বিষয়টিকে লিপিবদ্ধ করতে হবে। প্যারা কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে একটা প্যারাই চাই। লেখার সময় খেয়াল রাখতে হবে যাতে একই বিষয় যাতে বারবার লেখা না হয়। শুধু যে একই বিষয় তা নয়, একই শব্দ যাতে বারবার প্রয়োগ করা না হয়। চলিত ভাষায় লিখে বিষয়টিকে সহজ সরল করে লিখতে হবে যাতে বোঝার অসুবিধে না হয়। বিষয়ের বাইরে অপ্রাসঙ্গিক কোনো কথা কিন্তু লেখা চলবে না। বিষয়ের বাইরে অপ্রাসঙ্গিক কোনো কথা লেখা চলবে না। তাহলে আরেকবার বলে দিই, অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে অনুচ্ছেদটি তথ্য অনুযায়ী, ক্রমানুযায়ী তথ্যগুলো, অনুচ্ছেদের ভিতরে যে তথ্যগুলো সেগুলো ক্রম অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত সময় একই বিষয় বারবার লেখা যাবে না। তৃতীয়ত একই শব্দ বারবার প্রয়োগ করা যাবে না। পঞ্চমত চলিত ভাষায় বিষয়টি সহজ সরলভাবে লিখতে হবে যাতে এটি সবার বোধগম্য হয়। তারপর বিষয়ের বাইরে অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখা যাবে না। বিষয়টি হবে তথ্য এবং তত্ত্ব সম্পর্কিত, অর্থাৎ কোনো বিষয়ে অনুচ্ছেদ লিখতে হলে তার তথ্য এবং তত্ত্বটা যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেটা দেখতে হবে। বিষয়বস্তুটা যাতে ছোট হয় এবং সেখানে কিন্তু
অপ্রাসঙ্গিক কথা বা অবাধ্য কথা বলা যাবে না। তাহলে এটাই হচ্ছে অনুচ্ছেদ রচনার নিয়মাবলী। তাহলে এইবার অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে আমাদের কি কি বলেছি, আমাদের টপিক বা আমাদের তোমাদের যে হাফ ইয়ারলি সিলেবাসে 3টে আছে। এক হচ্ছে তোমার প্রিয় ঋতু, দ্বিতীয়ত হচ্ছে তোমার দেখা একটা মেলা, তৃতীয়ত হচ্ছে সময় ঋতু। তাহলে চলো আমরা আজকে তোমার প্রিয় ঋতু এটা সম্পর্কে দেখি কিভাবে আমরা এটা লিখব। তোমার প্রিয় ঋতু, তোমার দেখা একটা মেলা এবং সময়ের মূল্য, এই 3টেই কিন্তু অনুচ্ছেদ রচনায় তোমাদের সিলেবাস আছে। আরেকটা কথা বলে দিই, অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে সাধারণত আগেও বলছি এখন বলছি, সেই অর্থে কিন্তু কোনো রকম সিলেবাস হয় না। যা হোক মানে মোটামুটিভাবে তোমাদের লিখতে হবে এই কারণে যে যেই অনুচ্ছেদে আসুক ওই মানে ইনস্ট্যান্ট বসে তোমাদের লিখতে হবে। যাই হোক, তাহলে চলো তোমাদের যেহেতু সিলেবাসে রয়েছে তোমার প্রিয় ঋতু, তাহলে প্রিয় ঋতুটাই আজকে অনুচ্ছেদের মাধ্যমে একটু আলোচনা করি। তাহলে আমরা তোমার প্রিয় ঋতু বলতে গেলে আমরা প্রথমে কী জিনিসের উপর গুরুত্ব দেব, যে সাধারণত প্রথমে আমরা কি লিখব, যে তুমি তোমার ঋতু লিখবে। যে ধরো তোমার প্রিয় ঋতু বর্ষাকাল, তাহলে তুমি সেভাবেই শুরু করবে যে আমার প্রিয় ঋতু বর্ষাকাল, এবং তারপর বর্ষাকাল সম্পর্কে একটা দুটো লাইন লিখবে, যে বর্ষাকালে কি হয় বা বর্ষা সম্পর্কিত, যে বর্ষার অথবা কোনো বর্ষা সম্পর্কিত কিছু দিয়েই শুরু করবে। তারপর দু একটা লাইন লিখবে বর্ষা তোমার কেন প্রিয় ঋতু, তারপর বর্ষাকালে কি কি হয়, কি কি পাওয়া যায় না পাওয়া যায়, বর্ষার উপকারিতা অপকারিতা এবং সর্বশেষে উপসংহার। এই যে এতগুলো পয়েন্ট বললাম, অনুচ্ছেদে কিন্তু পয়েন্ট করে লেখার কিছু নেই। সুতরাং এই অনুচ্ছেদ সাধারণত তোমরা 10 লাইন মতো লিখবে। সেক্ষেত্রে তোমার প্রিয় ঋতু তাহলে এভাবে শুরু করতে পারো, যে আমার প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে, যার সারাদিন অঝরে বৃষ্টি পড়ে বা আকাশে খুব মেঘ করে, তাই বর্ষা আমার প্রিয় ঋতু। মেঘ দেখলে আমার খুব আনন্দ হয় বর্ষাকালে। এই বর্ষা যেহেতু আমার বর্ষাকালে বর্ষা হওয়ার জন্য আমাদের দেশে সোনার ফসল ফলে, অতিরিক্ত বর্ষার ফলে কিন্তু নদী নালা উপচে ওঠে, বন্যার সৃষ্টি করে, এভাবেও লিখতে পারো। আবার মানে এক্ষেত্রে বর্ষা সম্পর্কেও লিখতে পারো। আবার তুমি যদি মনে করো যে তোমার প্রিয় ঋতু হিসেবে বর্ষাটাকে তুমি দেখাতে চাও, সেইভাবেও লিখতে পারো যে বর্ষা আমার প্রিয় ঋতু, কারণ বর্ষাকালে আমার সারাদিন অঝোর ধারে বৃষ্টি হয়, আমার খুব ভালো লাগে। বর্ষার প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করে। বর্ষার সময় আমার খিচুড়ি খেতে ভালো লাগে। বর্ষায় স্কুল মাঝে মাঝে ছুটি হয়ে যায়, সেখানে রেনি ডে হয়, এই কারণেই বর্ষা আমার প্রিয় ঋতু। তোমাদের একটা কবিতা আছে, তোমাদের বোধহয় তোমাদের পড়িয়েছি আমি বৃষ্টি বলে, সেই কবিতাটাও তোমরা কিন্তু বর্ষার সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের মানসিকতা, রেনি ডে হয়, এইসব রয়েছে। সুতরাং যদি মনে করো এই রকমভাবে বর্ষা তোমাদের কেন প্রিয় ঋতু সেটা এস্টাবলিশ করার জন্য এইভাবে লিখবে, সেটাও লিখতে পারো। আবার সেখানে কিন্তু প্রথমত বর্ষা তোমার প্রিয় ঋতু, কেন বর্ষা প্রিয় ঋতু, তারপরে বর্ষার কিছু উপকারিতা এবং অপকারিতাটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। এটা মেনশন না করলে কিন্তু লেখাটা সঠিক হবে, মানে ঠিকঠাক মতো হলো না, এবং তাতে করে কিছু তথ্য এবং তথ্য সব কিছু তোমাদের দিতে হবে। যাই হোক, মোটামুটিভাবে বর্ষা তোমার প্রিয় ঋতু, আমি বলেছি বর্ষা, তার জন্য তো বর্ষা হতে পারে না, কারো প্রিয় ঋতু গ্রীষ্ম হতে পারে, কারো বসন্ত, কারো শরৎ। যাই হোক, এটা তাহলে আজকে তোমাদের এটা পড়ালাম। তোমরা আমি কিন্তু জুন ক্লাসে নেক্সট যেদিন জুন ক্লাস থাকবে সেদিনকে কিন্তু প্রত্যেককেই এই অনুচ্ছেদ সম্পর্কে জিজ্ঞেস করব। মোটামুটিভাবে একটু আজকের ভিডিওটা দেখা হয়ে যাবার পর বর্ষা সম্পর্কে বা তোমার প্রিয় ঋতু, যে কোনো ঋতু সম্পর্কে তোমার কেন সেটি প্রিয় সেটি সম্পর্কে ছোট্ট করে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখবে। পরের দিন জুন ক্লাসে আমি কিন্তু শুনবো কোনটা তোমাদের প্রিয় ঋতু এবং কেন। ঠিক আছে, তাহলে আমাদের আরও দুটো টপিক বাকি থাকলো, নেক্সট ক্লাসে কিন্তু আমরা সেই দুটো টপিক পড়ব।